she was a magnanimous authoritarian বা ডিক্টেটর। অন্য সরকার যারা আসবে তারা আইনের শাসন নিয়ে আসবে, তারা ন্যায় বিচার নিয়ে আসবে, ইনসাফ নিয়ে আসবে। কিন্তু আমরা যা দেখলাম যে শেখ হাসিনার সময় বোধহয় ইনসাফ ভালো ছিল। তাপস আমাকে পরবর্তীতে ফোনে বলেছে যে আমি স্যার আপনার উপরে মামলা করি নাই স্যার, এটা সরকার করেছে। আনিসুল হক তো হঠাৎ উকিল হয়ে গেল। শেখ হাসিনা মনে করতো যে এর চেয়ে ভালো ল মিনিস্টার আমি দেখি নাই কোনোদিন, বিকজ এই ল মিনিস্টারটা ওনাকে আগেই বলে দিত যে কোন মামলায় কি রায় হবে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র। ১.৫ বছর পর বা ১.৫ বছরের বেশি সময় পর সেই ন্যায় বিচার, আইনের শাসন কোন অবস্থায় আছে? ইতিমধ্যে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। এই সরকারের বয়স ৩ বছর ৩ মাস পূরণ হলো। এসব নিয়ে আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সার্ক লয়ের সেক্রেটারি জেনারেল মহসিন রশিদের সঙ্গে। মহসিন রশিদ, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকে শুভেচ্ছা। আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে, প্রথমত হচ্ছে যে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নেওয়া বা রাষ্ট্রপতির নির্দেশনার সেটি কিভাবে প্রতিপালিত হয়েছে এটা নিয়ে প্রশ্ন করেছেন। দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম সে ব্যাপারে কমিশন গঠনের দাবি করেছেন। আদালত আপনার প্রথম আবেদন নাকচ করে দিয়েছে। দ্বিতীয় আবেদনের এখনো কি ঝুলন্ত অবস্থায় আছে? না, দ্বিতীয়টাও নাকচ করে দিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আদেশ দেয় নাই। আই এম ওয়েটিং ফর দ্যাট। ওইটা দিলে আমি এটাকে অ্যাপেলেট ডিভিশনে নিয়ে যাব। আপনি এই সরকারের বৈধতা, যে সরকার কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে এলো, সেই সরকারের বৈধতা নিয়ে কেন প্রশ্ন তুলবেন? ওয়েল, কয়েকটা রিজনস আছে। আগের সরকারকে সরানোর জন্য আমরা সবাই চেষ্টা করেছি। আমরা ফ্যাসিস্ট বলেছি, আমি মোহসিন রশিদ ফ্যাসিস্ট বলেছি, ওনাকে ডিক্টেটর বলেছি, সব কিছু বলেছে। এখন আমি আর ওনাকে ফ্যাসিস্ট মনে করি না, যে শাসন আমরা ওনার পরে দেখেছি। সিমিলারলি আমি ওনাকে ডিক্টেটর বা অথরিটেরিয়ান রুলারও মনে করি না। যদি কিছু উনি হয়ে থাকেন তাহলে শি ওয়াজ আ ম্যাগনানিমাস অথরিটেরিয়ান বা ডিক্টেটর। ওনার একটা ম্যাগনানিমিটি ছিল, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম অন্য সরকার যারা আসবে তারা আইনের শাসন নিয়ে আসবে, তারা ন্যায় বিচার নিয়ে আসবে, ইনসাফ নিয়ে আসবে। কিন্তু আমরা যা দেখলাম যে শেখ হাসিনার সময় বোধহয় ইনসাফ ভালো ছিল। সেটা আপনি কি করে? আমি তো উকিল। মানে আপনি তো তাকে ফ্যাসিস্ট বলেছিলেন, হ্যাঁ, বলেছি। স্বৈরাচারী শাসক বলেছিলেন। এখন পরবর্তী শাসন যদি এর চেয়ে খারাপও হয়, তাহলে পূর্ববর্তী শাসক যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে দমন পীড়ন চালিয়েছে, সেটা তো আর মুছে যায় না। দেখেন, জুলুম তো আমার উপরেও হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তাপস আর আনিসুল হক মামলা দিয়েছে সাইবার অ্যাক্টে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কন্টেম্পট হয়েছে, একবার না 2 বার। এমন পর্যায়ে গিয়েছিল যে আমি তখন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে বলেছিলাম সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। You see, this was my position তখন। মানে আপনার এই বক্তব্যের জন্যই কি কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল? কন্টেম্পট অফ কোর্ট কয়েক কারণেই হয়েছে। আমি একটা চিঠি দিয়েছিলাম
তৎকালীন চিফ জাস্টিসকে, বিকজ আমরা যখন আন্দোলন করছি তখন আমরা কোর্ট বয়কট করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ইলেকশনস এর আগে। তো আমরা বলেছিলাম মানে 2024 জি 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 নির্বাচনের আগে। জি, তো একটা চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের যদি লয়ার্স না থাকে, যেহেতু আমরা একটা প্রোগ্রামে আছি, তাহলে যেন ওদের মামলাটা ডিসমিস না করা হয়। সো কোর্ট মনে করেছে যে আমি কোর্টকে আদেশ দিচ্ছি যে ডিসমিস করবেন না, খবরদার ডিসমিস করবেন। নো, ইট ওয়াজ নট দ্যাট। একজন লয়ার চিফ জাস্টিসকে একটা রিকোয়েস্ট পাঠাতেই পারে, বলতেই পারে, বিকজ উই আর পার্ট অফ দ্য সেম সিস্টেম, একই সিস্টেমের পার্ট। তো এগুলি হয়েছে, কিন্তু তারপরেও দেখেছি যে বেলের, যখন আমাকে বেল নিতে হলো, বেল পেয়েছি, অসুবিধা হয় নাই। হয়তো দু একবার হয়েছে এই কোর্ট বলেছে আমি খুব বিজি আছি, আমি শুনতে পারবো না, আরেকটা কোর্টে যান, গিয়েছি, কোর্ট বেল দিয়েছে। কিন্তু তারপরে আমরা যে পজিশন দেখলাম আপনার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর, না, আগেরটা আসি। আগের যে আপনার উপর যে আপনাকে যে হয়রানি করা হয়েছে, সেটি সরকার করেছে না ব্যক্তিগত আপনি প্রতিহিংসার শিকার হয়েছিলেন? এখন ধরেন যদি আনিসুল হক আর আহ, ফজলে নূর তাপস। তাপস যদি মামলা করে, তাহলে এটাকে আমি কি বলবো? যদিও তাপস আমাকে পরবর্তীতে ফোনে বলেছে যে আমি স্যার আপনার উপরে মামলা করি নাই, স্যার এটা সরকার করেছে। আমি বললাম কিভাবে বলছো সরকার করেছে? তো সে বলেছে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে সরকার মামলা করিয়েছে। সো প্রাইভেট সেক্রেটারি তার হলে মামলা কে করছে? এনিওয়ে, আমি আর এইগুলি এত সাবেক আইনমন্ত্রীর সঙ্গে ওর আপনি মধ্যে না, লেখা আছে। আপনার পেশাগত মানে দায়িত্ব পালনের কারণে সাবেক আইনমন্ত্রীর সাথে আপনার কোনো সমস্যা তৈরি হয়েছিল? না না না, ওকে বা তো আমি ব্যক্তিগত উকিলই মানি স্বার্থে? না, আইনমন্ত্রীকে তো উকিলই মানি না আমি। মানে আনিসুল হকের কথা বলছি। জি জি, আনিসুল হকের কথা বলছি, আর কার কথা বলবো? ওকে তো উকিলই মানি না। সো আই ক্যান ফরগেট অ্যাবাউট হিম। তাপসকে উকিল মানি আমি তারপরেও, বাট আনিসুল হককে মানি না। আনিসুল হক তো হঠাৎ উকিল হয়ে গেল, বঙ্গবন্ধুর মামলা হচ্ছে, সিরাজুল হক সাহেব মারা গেলেন, তখন ওনার জায়গায় আনিসুল হক টেক ওভার করলো। বাট আমি যদি সত্যি কিন্তু কথা একজন বলি, উকিল নন এবং একজন উকিল, এটা কিভাবে আপনি করবেন? উকিল মানি না এর মানে কারণে দ্যাট হি নোজ নাথিং, হি নোজ নাথিং। অফকোর্স শেখ হাসিনা মনে করতো যে এর চেয়ে ভালো ল মিনিস্টার আমি দেখি নাই কোনোদিন, বিকজ এই ল মিনিস্টারটা ওনাকে আগেই বলে দিত যে কোন মামলায় কি রায় হবে। এটা কি একজন মন্ত্রী বলে দিতে পারেন? প্রশ্নই উঠে না। তার মানে দেশ ইন্টারফিয়ারেন্স। আজকে কি ইন্টারফিয়ারেন্স কমে গেছে? আরো বেশি ইন্টারফিয়ারেন্স হচ্ছে আজকে। আচ্ছা, পরবর্তী বিষয়ে আসি। তা আপনার আহ, দ্বিতীয় যে রিট, যে অন্তর্বর্তী সরকারের সমস্ত কার্যক্রম নিয়ে একটি কমিশন গঠন। কমিশন গঠন তো মানে হচ্ছে যে এটি কি কার্যক্রম হয়েছে, সেখানে আহ, অন্যায় হয়েছে কি বা ন্যায় হয়েছে কি সেটা ফাইন্ড আউট করা, সেটা আহ, খুঁজে বের করা। তো এখানে আইনগত কোনো সমস্যা থাকার তো কথা না, না। আমি তো চেয়েছি কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায়। আমি তো 1956 সালের। রাইট, আমি তো কোনো এরকম জিনিসই চাই নাই। আমি বলি নাই যে এই যে আমি টার্মস অফ রেফারেন্স বানিয়ে দিলাম, এইটার বেসিসে কমিশন হোক, ইনকোয়ারি। নো 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 নো, টার্মস অফ রেফারেন্স গভর্নমেন্ট করবে। আমি পুরা পিটিশনে বলেছি কি কি অন্যায় হয়েছে, কিভাবে উনি হেড অফ গভর্নমেন্ট হয়েছেন, হতে পারেন কিনা, হাউ দি অফিস, প্রেসিডেন্টের অফিসের সাথে প্রাইম মিনিস্টারের কিভাবে জুরিসপ্রুডেন্সিয়ালি আপনার মার্জড হয়ে গেল, বিকজ দ্য প্রাইম মিনিস্টার ইজ নট দেয়ার। এইসব নিয়ে টিওআর তো গভর্নমেন্ট বানাবে, আমি তো বলি নাই যে কি টিওআর বানাবেন। বলেছি যে উনি কিভাবে গ্রামীণের এটা মাফ করিয়েছেন, ওনার কিভাবে আহ, মামলাগুলি উনি খারিজ করিয়েছেন, এন্ড অল কাইন্ডস অফ থিংস। কিন্তু বলি নাই তো যে আপনি এই টিওআর দিলাম, এইটা ইনকোয়ারি করতে। নো, ভেরি ইনোসেন্ট কমিশন চেয়েছি, কমিশন অফ ইনকোয়ারি, টিওআর গভর্নমেন্ট বানাবে।
আপনার এই রিটের সঙ্গে কি 50-এর দশকের যে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয়েছিল, সম্ভবত ইস্কান্দার মির্জা, আর এবং পরবর্তীকালে সিন্ধু হাইকোর্ট সেই আ সেই তখন গণপরিষদ ভেঙে দেওয়া হয়েছিল। সেই গণপরিষদ ভেঙে দেওয়ার পক্ষে বা বিপক্ষে রায় দিয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই আ পক্ষেই রায় দিয়েছে। অর্থাৎ ভেঙে না, দেওয়াকে অনুমোদন করেছে। না, এটার সাথে কোনো মিল আছে? না, যেটা ভেঙে দিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তমিজউদ্দিন খান ছিলেন তামিজউদ্দিন খান স্পিকার। সাহেব ছিলেন স্পিকার। উনি গিয়ে একটি মামলা করলেন সিন্ধ অ্যান্ড বেলুচিস্তান হাইকোর্টে, বিকজ তখন পাকিস্তানের ক্যাপিটাল ছিল করাচি। করাচি। কাজে যেহেতু করাচি ক্যাপিটাল ছিল, জুরিসডিকশন আসলো ওদের এইখানে। তমিজউদ্দিন খান সাহেব জিতে গেলেন। জি। এইটা যখন ফেডারেল কোর্ট অফ পাকিস্তানে গেল, ওইটাও কিন্তু ওইখানেই ছিল তখন। সেখানে জাস্টিস মুনির ওদেরকে উইনোভার করা হলো এবং তমিজউদ্দিন সিন্ধ হাইকোর্টের এইটা রিভার্স করে দিল। দ্যাট ইজ ওয়েন দ্য প্রবলেমস অ্যারোজ। সো ইউ নো, কোর্ট প্লেজ আ ভেরি মানে ইম্পর্টেন্ট রোল। পাকিস্তানে আইনের শাসন এবং সাংবিধানিক জি, জি। ব্যবস্থা এইখান থেকে হোঁচট। এখান থেকেই হোঁচট খেলো না শুধু, এখান থেকেই বড় বিপর্যয়ের জি, জি, সূচনা হলো। বিপর্যয়, জি, বিপর্যয়, বিপর্যয়। ইয়েস, অফকোর্স। নাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো একটা বানাতো কনস্টিটিউশন। তারপরে 56-এ উই গট এ কনস্টিটিউশন নট ফ্রম। আচ্ছা, বাংলাদেশে তো অনেকবার অসাংবিধানিক সরকার এসেছে, জি, সামরিক শাসন এসেছে। জি। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সাংবিধানিক, এটি বাদ দিলাম। আপনি অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন করেছেন। তখন এই শাসন নিয়ে, মানে সামরিক শাসন নিয়ে কেউ কি চ্যালেঞ্জ করেছিল? জি, জি, সামরিক শাসন হ্যাজ বিন চ্যালেঞ্জ, বিভিন্নভাবে চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু এইটাকে বলা হয়েছে যে নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটিতে এইটাকে বৈধ বলা হয়েছে। নাও দিস ডক্ট্রিন অফ নেসেসিটি অলসো কিন্তু আসতেছে ফ্রম পাকিস্তান। মানে আমরা উত্তরাধিকার জি, বহন করে আসছি জি। সো পাকিস্তানের। পাকিস্তানি ডক্ট্রিন অফ নেসেসিটি প্রথমে এইটা হয়েছে ডোসর কেসে। ডোসর কেস ওয়াজ আ মার্ডার কেস, ঠিক আছে? ওইখান থেকে যখন সুপ্রিম কোর্টে আসলো, ডোসো ওয়াজ আ ক্রিশ্চিয়ান, হ্যাঁ? সো ওইখান থেকে শুরু হলো। পরবর্তীতে এই ডক্ট্রিন অফ নেসেসিটি আপনার যারা শাসক হয়েছে ওদের যারা পরে এসেছে, মার্শাল ল টার্শাল ল হয়েছে, এইগুলি তারা ওই ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে ডোসোস থেকে শুরু করে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বললো। বাট আসমা জিলানির কেসে পাকিস্তানে পাকিস্তানে ডক্ট্রিন অফ নেসেসিটিকে তারা খণ্ডন করে দিল। বাট রিমেম্বার দ্যাট তখন কিন্তু ইয়াহিয়া খান ইজ নট ইন পাওয়ার, আইয়ুব খান ইজ নট ইন পাওয়ার। তখন যারা পাওয়ারে ছিল তখন কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল। যখন এরা পাওয়ার থেকে চলে গেলেন তখন কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি উড়ায় দিল। ওয়েল, দিস ইজ হাউ আওয়ার কোর্ট সিস্টেম ফাংশনস। বাংলাদেশ ব্যতিক্রম না। বাংলাদেশেও তো যখন সামরিক শাসনের অবসান ঘটলো, ২ সামরিক শাসনেরই, পরবর্তীকালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তো ওই ২ টি সংশোধনীই বাতিল করে দেওয়া হয়েছিল। দেখেন, দ্যাট ওয়াজ ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যান্ড And সেভেন্থ অ্যামেন্ডমেন্ট। 7th Amendment। ওয়েল, ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা ছিল সেটা ছিল যে সামরিক শাসক জিয়াউর রহমান সাহেব যে কাজ করেছেন ওইটাকে বৈধতা দিল পার্লামেন্ট। ফিফথ ইসে এটা শিডিউলে ঢুকিয়ে এটাকে বৈধতা দিয়ে দেওয়া হলো। সেভেন্থ অ্যামেন্ডমেন্টও এরশাদ সাহেব যখন সামরিক শাসক ছিলেন উনি এইটাকে যখন পার্লামেন্ট আসলো বৈধতা হয়ে গেল। সো এইভাবে এই বৈধতাটা দেওয়া হয়েছিল। তবে খায়রুল হক সম্ভবত এক্সিডেড হিজ লিমিটস এইখানে। উনি একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে জিয়াউর রহমানের এই ফিফথ অ্যামেন্ডমেন্ট বা এগুলি উড়িয়ে দিলেন। এইটা একটু বোধহয় অতিরিক্ত, বিকজ ইস্যু কি ছিল ওনার ওনার সামনে, খায়রুল হকের সামনে? সেটা বোধহয় একটা সিনেমা হলের জি, মালিকানা নিয়ে। জি, মুন সিনেমা সদরঘাটে, ওই মুন সিনেমার
whether it's an abundant property or not. or not. দিস ওয়াজ দ্য ইস্যু। এই ইস্যুতে উনি একটা পলিটিক্যাল ইয়ে দিলেন, যেটা হয়তো উনি ওনার দেওয়া উচিত হয় নাই। এইটা বোধহয় একটু বেশি করে এবং ফেলেছিলেন। পরবর্তীকালে পঞ্চম ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে তিনি যে রায় দিলেন, সেটাই তো পরবর্তীকালে আমাদের অনেক রাজনৈতিক অঘটন ডেকে আনলো। রাইট। এখন দেখেন 13th অ্যামেন্ডমেন্টের কথা আমি বলি। 13th অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, সেখানে আপনি পাবেন যদি পড়েন জাজমেন্ট, আমার নামও আছে, আমারও সাবমিশনস আছে। আই ওয়াজ নেভার ইন ফেভার অফ আ কেয়ারটেকার গভর্নমেন্ট, কোনোদিনও ছিলাম না, আজকেও নাই আমি কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে। কেন আপনাকে বলি, এটা একটা প্রিন্সিপাল প্রশ্ন। আমি আমার লাইফ, আমার প্রপার্টি এই সরকারকে দিলাম, যে কোনো সরকার হোক না কেন। সো দ্যাট সরকার ইজ দ্য ট্রাস্টি অফ মাই লাইফ অ্যান্ড প্রপার্টি। মাই লাইফ মিনস এভরিবডিজ লাইফ অ্যান্ড প্রপার্টি, রাষ্ট্রের সবাই এটা প্রোটেকশন দেওয়া, আইনের প্রোটেকশন দেওয়া, রাষ্ট্র তার রাষ্ট্রের জনগণের দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেয়। রাষ্ট্রের। এখন রাষ্ট্র যেহেতু এই দায়িত্ব, তো আমার প্রিন্সিপাল প্রশ্নটা ছিল, তখন আমি হলিডেতে একটা আর্টিকেলও লিখেছিলাম বিফোর এইগুলি হওয়ার আগে, যে একটা ট্রাস্টিকে আমি 5 বছর আমার লাইফ আর প্রপার্টির রিস্কটা নিচ্ছি, একটা ছোট জিনিস, ইলেকশন ইজ আ ভেরি স্মল থিং, আমি এটার জন্য কি নিতে পারবো না? সো আই ওয়াজ অলওয়েজ এগেনস্ট অ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট টেকিং ওভার। এই কারণে যখন ওই যে ইলিনয়ের একটা কোন প্রফেসর একটা ছিল না, আলী রিয়াজ, আলী রিয়াজ, ওর নামও নিতে ইচ্ছা করে না, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান কমিশনের দায়িত্ব। আমি বলেছিলাম লিখিত মুসলিম লীগের পক্ষ থেকে, যে আমরা যদি রাষ্ট্রপতিকে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্টলি ইলেক্টেড করে নিয়ে আসি, আর একটা পার্লামেন্ট নিয়ে আসি, তাহলে এই দুইটার মধ্যে আমরা যদি ভারসাম্য করতে পারি, তাহলে যখন পার্লামেন্টের টার্ম শেষ হয়ে যাবে, তখন প্রেসিডেন্ট উইল বি আ ডাইরেক্টলি ইলেক্টেড পারসন, উনি তখন সরকার পরিচালনা করবেন, এবং আমরা পাওয়ার্স, ডিভিশন অফ পাওয়ার্স করে দেই বিটুইন দ্য পার্লামেন্ট এন্ড দি প্রেসিডেন্ট। তাহলে আপনাকে আনইলেক্টেড 3 মাসের জন্য, 6 মাসের জন্য, ইউসি হাসিনা কি অন্যায় করেছে? হাসিনা এই 13th অ্যামেন্ডমেন্ট তো বাতিল করেছে। কেন বাতিল করেছে? বিকজ বিএনপি ম্যানিপুলেট করেছে। কে এম হাসানকে নিয়ে প্রথমে শুরু করলো ম্যানিপুলেশন, যে কে এম হাসানের বয়সকে ম্যানিপুলেট করো, তাহলে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন কে এম হাসান সাহেব। তারপরে কি করলো, যখন এট ওয়ান স্টেজ সপ্তম সংসদে বোধহয় এটি করা হলো না, অষ্টম 13th সংসদে, অ্যামেন্ডমেন্টে, অষ্টম সংশোধনে, জি জি অষ্টম জি জি, সংসদে। ওই এজ স্টেজ, জি, এখন ওনার এজ বাড়িয়ে দিল, উনি লাস্ট চিফ জাস্টিস হবেন। যাই হোক, ভদ্রলোক মানুষ, উনি ভেরি গুড দায়িত্ব ম্যান, নেননি। উনি দায়িত্ব নেননি, উনি বললো এই মারামারির মধ্যে যাব না, নো আই এম নট টেকিং। তারপরে কার কাছে যাওয়া উচিত ছিল? যাওয়া উচিত ছিল দ্য নেক্সট রিটায়ার্ড চিফ জাস্টিস, এবং ওখানে অনেকগুলো বিকল্প ছিল। জি, উনি হলেন মাহমুদুল আমিন চৌধুরী, হি ওয়াজ চিফ জাস্টিস। বিএনপি বোধহয় ওনাকে পছন্দ করে নাই, বিকজ উনি দাঁড়িয়ালা ছিলেন অ্যান্ড ভেরি স্ট্রিক্ট পারসন, খুবই স্ট্রিক্ট। সো বিএনপি যাই নাই, ওনাকে কেউ জিজ্ঞেসও করে নাই। থার্ড ইন লাইন ছিল তারপরে যে লাস্ট রিটায়ার্ড অ্যাপেলেট ডিভিশনের জজ, সেটা ছিল আমাদের কি নাম ওনার, হামিদুল হক সাহেব ছিলেন। এইগুলিতে যায় নাই। দ্য ইয়াং টার্কস অফ বিএনপি, তারা ইয়াজউদ্দিনকে বলল যে আপনি হয়ে যান চিফ অ্যাডভাইজার। ইয়াজউদ্দিন কখন হবে? এই অপশনস গুলি এক্সস্ট 1, করার 2, 3 পর আসলো ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিনের বিরুদ্ধে হলো মামলা, রিট দায়ের করা হলো, বিএনপি ইন পাওয়ার। রিট যখন দায়ের করা হলো, তখন আওলাদ আলী সাহেবের বেঞ্চ মামলাটি শুনছে। মওদুদ সাহেব, তৎকালীন অ্যাটর্নি জেনারেল এই যে মোহাম্মদ আলী,
দে রাশ টু দ্য চিফ জাস্টিস, মুদাসসির সাহেব চিফ জাস্টিস তখন। ওনারা এখানে গেল, গিয়ে বলল যে উনি তো অর্ডার পক্ষে দেবে, মানে রিট পিটিশনারের পক্ষে দেবে, তো এইটা চেঞ্জ করেন। উনি করলেন কি, লাঞ্চের পরে অর্ডারটা হবে, হ্যাঁ উনি বলেছেন দ্যাট 2 o'clock আমি দেব। সেখানে মুদাসসির সাহেবের বাসায় গেল তারা, উনি বাসায় চলে গেছিলেন। কিন্তু এটা কি যেতে পারেন? হ্যাঁ, সবসময় যেতে পারে, ওইটা কোনো অসুবিধা নয়। চিফ জাস্টিস ইজ দেয়ার 24 আওয়ার্স, ওইটা অসুবিধা নাই। ওইখানে গেছে, গিয়ে অর্ডার নিয়ে আসছে যে আওলাদ আলী সাহেবের জুরিসডিকশনটা নাই রিট পিটিশন শোনার। কে করলো? বিএনপি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি আশা করব যে বিএনপি এই ধরনের মিস্টেকস আর মিসচিভিয়াস কাজ ভবিষ্যতে করবেন না। ভবিষ্যতে করবে না, বিকজ এদের জন্য কিন্তু রাষ্ট্র সাফার করেছে। হাসিনা কি করবে? আপনি যখন এই খেলাধুলা করলেন 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে, এই অ্যামেন্ডমেন্টের দাবি কার ছিল? হাসিনার ছিল, জামাত ইসলামীর ছিল, জাতীয় পার্টির ছিল, সবাই মিলেই তো এই দাবিটি করেছিল। কিন্তু আপনারা যখন ম্যানুপুলেশন শুরু করলেন, তখন হাসিনা পার্লামেন্টে গিয়ে এটাকে চেঞ্জ করে দিল। হাইকোর্টে খায়রুল হক সাহেব জাজমেন্ট দিলেন, ঠিক আছে, এবং তারপরে ওই জাজমেন্টের মধ্যে কিন্তু আমাদের জাস্টিস ওয়াহাব মিয়া ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছেন। ভিন্ন মত পোষণ করে। তারপরে while this was on, এই জাজমেন্টও আসে নাই, 15th অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। এখন 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা 13th অ্যামেন্ডমেন্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওয়েল, পার্লামেন্টের তো এই ক্ষমতা আছেই, পার্লামেন্ট বাদ দিতেই পারে বা নতুন আইনও আনতে পারে, দে ক্যান ডু দিস। না, তারা পারে, কিন্তু এর পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পর, সেই নির্বাচনগুলো যদি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং জনগণের অংশগ্রহণমূলক হতো, তাহলে তো কেউ আপত্তি করতো না। আচ্ছা, এখানে আই এম সরি, আমি মুশকিল হচ্ছে যে অনেক সময় কথা বলতে গেলে হয়তো জনগণ মনে করতে পারে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। নো, আই এম নট। না, আমি যা আছে সেটাই বলছি। দেখেন, 2008-এ ইলেকশন হয়েছে না? 2008 হয়েছে তো? জি। ওইটা নিয়ে কি কেউ কিছু বলেছে? এখন বলছে বিএনপির নেতারা বলছেন এটা এতদিন তো বলে নাই, এতদিন বলেনি। এখন বলছে বা বলার চেষ্টা করছে। কিন্তু বিএনপি কি ফেব্রুয়ারি মাসের ইলেকশন ডিফেন্ড করতে পেরেছে? ডিফেন্ড করে না। না, তারা তো বলছে যে আমরা জন জন জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ক্ষমতা দিয়ে চলে গেছি। রাইট, কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ হচ্ছে যে একতরফা ইলেকশন করেছে, রাইট? রাইট। বাট কি বিএনপি, লেট মি ডিফেন্ড বিএনপি, বিএনপি কি আজ পর্যন্ত বলেছে যে তোমাদের ডিমান্ডটা কে কনস্টিটিউশন অক্ষুণ্ণ রেখে আমি এই ইলেকশন করেছি যেন কনস্টিটিউশনাল এমেন্ডমেন্টটা করতে পারি যেটা তোমরা চেয়েছো? এই এমেন্ডমেন্ট করে আমি তো ক্ষমতায় থাকি নাই, আমি তো চলে গেছি। হ্যাজ বিএনপি এভার সেড দিস? দে হ্যাভ নট। বলেছে মানে জনপরিষদ ন্যারেটিভ রাজনৈতিক বানাতে বলে। পারে নাই এটা, narrative ঠিক বানাতে। আছে? সো কিন্তু কোয়েশ্চেন, শেখ হাসিনা এসে যেটা করলেন যে না ওইটা বলছি 153টি আসনে বলছি বিনা ভোটে বলছি নির্বাচন, না, দ্যাট ইজ 2014, 14 ঠিক আছে? 2008-এর নির্বাচন হয়ে গেল। 2014-তে হাসিনা যেহেতু কেয়ারটেকার নাই, হাসিনা কল দিল যে লেট আস হ্যাভ অ্যান ইলেকশন টাইম গভর্নমেন্ট। আসেন বিএনপি, আসেন সবাই, আমরা মিলে একটি ইলেকশন টাইম গভর্নমেন্ট বানাই। আপনি তো বয়কট করলেন। একই প্রস্তাব তো স্যার নিনিয়ান দিয়েছিলেন, যেটি তৎকালীন বিএনপি রাজি হয়েছিল, আওয়ামী লীগ রাজি হয়নি। না, এইটা তো আপনি ব্যাকে চলে গেলেন, ব্যাকে, ঠিক হ্যাঁ। আছে? কিন্তু যেহেতু আমরা শেখ হাসিনার ইলেকশনের কথা বলছি, 2014-তে 14তে আসেনি বিএনপি আসেনি, এবং সে অফার দ্যাট আপনি যে মিনিস্ট্রি চাইবেন আমি সে মিনিস্ট্রি দেব আপনাকে, ঠিক আছে? কিন্তু গণতন্ত্র চলে তো মহসিন ভাই বিশ্বাসের উপর। এই দুই রাজনৈতিক দলের মধ্যে তো বিশ্বাসের, আস্থার সম্পর্কটা ছিল না, আহ, এখনো নাই। যদি না থাকে তাহলে ওদের পলিটিক্স করা উচিত না, পলিটিক্সই করা উচিত না। তার কারণ হচ্ছে পলিটিক্স আপনি করছেন জনগণের
জন্য, জনগণের পক্ষে। আপনি পলিটিক্স নিজের জন্য তো করছেন না যে আমাকে ক্ষমতায় যেতেই হবে, আমি ওর উপরে বিশ্বাস করব না। আপনি এই কারণেই তো এই কারণে তো বারবার গণ অভ্যুত্থান হয় এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়। স্যার এই জন্যই তো আমার প্রস্তাব ছিল, লেটস ক্রিয়েট এ ব্যালেন্স। আপনি যেটা বলছিলেন যে জাতীয় ঐকমত্য কমিশন নো, অথবা অথবা না সংবিধান সংস্কার কমিশন রাইট, এর সাথে আপনাদের আলোচনা হয়েছিল? হয় নাই, ও আলোচনা ডাকেও হয়নি। নাই, আচ্ছা। কিন্তু ইসের মধ্যে আছে যে প্রস্তাব পাঠিয়েছি, ঠিক কিন্তু আছে, আপনি জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ছিলেন না মুসলিম ডাকে লীগের নাই, সভাপতি হিসাবে? ডাকে নাই। কেন আপনার ওইটা তো ওইটা তো নিজেদের মধ্যে খেলাধুলা চলছিল। ওইটা তো ওদের পক্ষের যারা ছিল, ওদের বিএনপি, জামাত, এনসিপি, এদেরকে নিয়ে তারা করেছে। তারা মাঝে কিন্তু আপনারা তো ফ্যাসিবাদের পক্ষে ছিলেন না, তাহলে আপনাদের কে? কেন ডাকবে না? আপনারা তো এটা তো আওয়ামী লীগের কোনো সহযোগিতা এর করেন। উত্তর তো ওরা দেবে, আমি না। উত্তর উত্তর চেয়েছেন না, সংবাদ সম্মেলন না, করে বিকজ অথবা আমি তো রেকগনাইজই করছি না। এই ইন্টারিম গভর্নমেন্টকে তো রেকগনাইজই করছে না। ইন্টারিম গভর্নমেন্ট 106 যেটা হয়েছে, যদি রাষ্ট্রপতির অধীনে ইন্টারিম গভর্নমেন্টটা হতো কনস্টিটিউশনটা রেখে, তাহলে অফকোর্স আমি যেতাম। না রাষ্ট্রপতির অধীনেই, কিন্তু রাষ্ট্রপতি আহ, তারা আলাদা বডি হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন প্রধান উপদেষ্টা না, সেভাবেই কাজ করেছে। না, না, এইখানে আমার প্রবলেম আছে, কনস্টিটিউশন নিয়ে প্রবলেম আছে। এখন এই রাষ্ট্র প্রশ্নের আপনি যে সাংবিধানিক প্রশ্ন তুলেছেন, আপনি রিটের জবাব জবাবও পেয়েছেন, এই প্রশ্নের মীমাংসা কিভাবে হয়? See, let me tell you something. রাষ্ট্রপতি is number one citizen. He is the sovereign. আপনি ভ্রমণ করেন, পাসপোর্টে রাষ্ট্রপতি রিকোয়েস্ট করেন যে প্রথম পাতাটা দেখবেন, কভার পাতাটা। এই রাষ্ট্রপতির কাছে আপনি ওথ নিলেন তাড়াহুড়া করে। দেখেন, আপনাকে সবকিছু খেয়াল রাখতে হবে। আপনার প্রথমে বলা হলো 7টার সময় ওথ হবে, হয় নাই, বিকজ আপনারা ওই 106-এর ওইটা প্রিপারেশন করছিলেন। তাড়াহুড়া করে প্রিপেয়ার করে আপনারা মন্ত্রণালয় থেকে সামারি প্রিপেয়ার করলেন, সামারি প্রিপেয়ার করে আপনি শাহাবুদ্দিন সাহেবের কাছে নিয়ে এই গেলেন। পুরো প্রক্রিয়ার নেপথ্যে কারা ছিল? যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা নিজেকে ভালোবাসে, ওরা ছিল, ওরা ছিল। তার কারণ হচ্ছে যে আপনি দেখেন, রাষ্ট্রপতি একবারও কি গিয়েছে? ইউনুস, সংবিধান বলছে যে আপনি কোনো পলিসি ম্যাটার যদি হয় বা দেশের বাইরে যাবেন, যখন ফিরে আসবেন আপনাকে রিপোর্ট করতে হবে রাষ্ট্রপতির কাছে। আমি বলছি না, সংবিধান বলছে। 14 বার না 12 বার বাইরে গেছে, একবারও রিপোর্ট করে নাই। সে বঙ্গভবনে গেছে শুধুমাত্র যেদিন ওথ হয়েছে, তার ওথ হয়েছে, চিফ জাস্টিসের ওথ হয়েছে, ওইগুলি অ্যাটেন্ড করেছে। আদারওয়াইজ হি নেভার ওয়েন্ট টু দ্য প্রেসিডেন্ট। নাম্বার 2, র্যাবের মাধ্যমে না এসএসএফ এর মাধ্যমে মেসেজ পাঠানো হলো যে আপনি জাতীয় ঈদগাতে আইসেন না। ওই কি নাম, ইউনুস, ইউনুস নিরাপত্তা সাহেব, নো, ইউনুস সাহেব চায় না, যে মেসেজটা প্রেসিডেন্টকে দেওয়া হলো, ইউনুস সাহেব চায় না যে আপনি ওইখানে নামাজ পড়েন। সো রাষ্ট্রপতি ওনার যে ইয়ে আছে, গার্ডেন আছে, সেখানে ওনার তো 400-450 লোক আমলা আছে, মানে যারা কাজ করে, ওদেরকে নিয়ে ওইখানে ঈদের নামাজ পড়লেন। রিজওয়ানা গেছে ব্রাসেলস, রাষ্ট্রপতির ছবি সামনে পড়েছে, সাথে সাথে অর্ডার দিয়েছে সব ছবি নামাও রাষ্ট্রপতির। ফরেন মিনিস্ট্রিকে বলেছে সব ছবি নামান। এরা রাত্রে ফোন করতেছে যে না সেটা করতে পারে না, কিন্তু এও তো ঠিক আপনি বলছেন যে রাষ্ট্রপতি হচ্ছে দেশের 1 নম্বর নাগরিক, হি ইজ দ্য সভরেন। সভরেন, কিন্তু একমাত্র বিচারপতি শাহাবুদ্দিন ছাড়া অন্য কোন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর কথা বাদ দিচ্ছি, কিন্তু অন্য কোন রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করেছে? অর্থাৎ তার কর্তৃত্ব ওই করেছেন, তিনি দলের অনুগত থাকেননি বা দলের অন্যায় আবদার রক্ষা করেননি, এরকম কিন্তু উদাহরণ কম আছে আমাদের। নাও থাকতে পারে, কম জি, কেন, জি, নাও থাকতে পারে। জি। তো আপনি তো
রাষ্ট্রপতির ইনস্টিটিউশনকে এই পর্যায়ে নিয়ে গেছেন। আপনি যদি একটা ব্যালেন্স করতেন সংবিধানে, তাহলে আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন নেন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে হু ইজ দি চিফ এক্সিকিউটিভ? দ্য প্রেসিডেন্ট। বাংলাদেশ সংবিধানে কে চিফ এক্সিকিউটিভ? পিএম বা PM, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। লুক এট দ্য ডিফারেন্স। তো আপনি দেখেন, কিন্তু যখন ইন্দিরা গান্ধী মারা গেল, ওর নাম কি ছিল রাহুলের? রাজীব গান্ধী আসামে ছিল। জেল সিং ওয়াজ দ্য প্রেসিডেন্ট। ফোন করেছে, তুমি এক্ষুনি আসো। আসছে। এরপর থেকে ওকে আহ, কি বলে, রাষ্ট্রপতি ভবনে নিয়ে ওথ দিয়েছে, প্রাইম মিনিস্টারের ওথ দিয়ে তারপরে সব কাজ করেছে। ইউ সি, বিকজ হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। আপনি এখানে প্রধানমন্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করেছেন। কিন্তু ভারতের রাষ্ট্রপতি তো সরাসরি নির্বাচিত নন। না, ডাজন্ট ম্যাটার, বিকজ বাট ওনার পরিসরটা অনেক বড়। ফেডারেল পদ্ধতির Correct. কারণে। কারেক্ট। আচ্ছা, সেটা তো জাতীয় ঐকমত্য কমিশন আপনার কথা শুনেনি। আমরা যে আমার কথা কেউই শুনবে না। আচ্ছা, আমরা যে তারপর আমরা যে সংস্কার পেলাম, অর্থাৎ জুলাই সনদ, এটা নিয়ে যদি একটু বলেন, কারণ এটা নিয়ে বিতর্ক হচ্ছে এখন, সরকারি দল বিরোধী দল মুখোমুখি। দেখেন, আমি তো সনদের বিরুদ্ধে। আচ্ছা, হ্যাঁ, আমি তো বক্তৃতায় বলেছি, আমি ফেসবুকে বলেছি। ওখানে তো কিছুটা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর না, ক্ষমতার কিছু নাই, ভারসাম্যের কথা এখানে আছে। সব বোগাস। ওইখানে ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট যেটা এনেছে, ওইখানে 4টা কনসেপ্ট এনেছে। এইটা নাহলে এইটা, নাহলে এইটা, নাহলে এইটা। ইউ সি, দ্যাটস নট হাউ আ কনস্টিটিউশন ওয়ার্কস। আর কনস্টিটিউশন তো আপনার অক্ষুণ্ণ। আপনি তো কনস্টিটিউশনকে সাসপেন্ডও করেন নাই, অ্যাব্রোগেটও করেন নাই। তাহলে আপনি কিভাবে এখানে ঢুকাবেন? আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বইলা তো আপনার ইলেকশন হয় নাই। ইলেকশন তো হয়েছে টু জাতীয় কনস্টিটিউট, সংসদ রাইট, জাতীয় সংসদ গঠন করার জন্য। তো এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আসলো কোত্থেকে? সাংবিধানিক আদেশ। দ্যাট ইজ নো আদেশ। ইউ সি, দি প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হয়েছে, জি, ইটস আ প্রেসিডেন্সিয়াল অর্ডার। প্রেসিডেন্সিয়াল অর্ডার হতেই পারে না যখন সংবিধান আছে। আপনার হ্যাঁ, বিএনপি এই যুক্তি দিয়েছে। নাই, যুক্তিই তো যুক্তি তার। কিন্তু কিন্তু আপনি তো রাষ্ট্রপতির এই পদমর্যাদা এবং তার যে সার্বভৌমত্বের কথা বললেন, রাষ্ট্রপতি এই অন্যায় আদেশে কিভাবে সই দিলেন? রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে হবে। আমরা জিজ্ঞেস করতে পারি। পারেন, আমাকে না। না, আপনিও জিজ্ঞেস করতে পারেন। আমিও আমি কেন জিজ্ঞেস করব? করতে পারি। কিন্তু হি করেছেন ওয়াজ কি? আন্ডার প্রেসার। আপনি জানেন তো, ওনাকে যেভাবে প্রেসারে রাখা হয়েছিল। আই মিন, থ্যাঙ্কস টু তারেক। তারেক ওনার মর্যাদাটা রিস্টোর করেছে, ঠিক আছে? মানে বাট রাষ্ট্রপতি পদের মর্যাদা। রাইট, পদের মর্যাদাটা রিস্টোর করেছে। আরে, আপনি রাষ্ট্রপতির প্রেস উইংই নিয়ে গেলেন। আর এখন এই বেটা বলে যে শফিকুল আলমকে নিয়ে আসো, হি ইজ এ বেটার প্রেস সেক্রেটারি। সে তোমার এই যত স্পিন করার সে স্পিন করতে পারবে। ওই দিন আমেরিকান অ্যাম্বাসেডার এইখানে যখন তারিকের সাথে দেখা হয়, মানে এই প্রস্তাব দিয়েছে সরকারের কাছে, তারিককে দিয়েছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তারিক রহমানকে দিয়েছে। যাই হোক, আপনি তো খুব ভেতরের খবর জানেন, সেটা তো আমাদের জানা সম্ভব না। এখন বলেন যে এই সব মিলে নির্বাচন হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, বিরোধী দলও পেলাম আমরা, কিন্তু এই নির্বাচনে তো সব দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। আপনার কিন্তু খুব উইক পুরা, আপনার জাতীয় সংসদের ক্যাপাসিটি নাই। ইউ সি, যারাই মেম্বার্স আছেন, দে ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রান আ পার্লামেন্ট অর আ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। একই জিনিস আছে বিরোধী দলে, ঠিক আছে? ওদেরও ক্যাপাসিটি নাই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আমেরিকান ডেলিগেশন এসেছিল, আন্ডার সেক্রেটারি যে এসেছিল কিছুদিন আগে, কাপুর। হ্যাঁ, হোয়াট এভার হিজ নেম ইজ, হ্যাঁ, রাইট। তখন আপনার জামাতের এমপিসদেরকে, আই থিঙ্ক 5টা এমপিকে তারা দাওয়াত দিয়েছিল ওদের সাথে কথা বলার জন্য। So, এত এমন অবস্থা যে ওরা করেছে ইফতিখার চৌধুরীকে, যিনি অ্যাডভাইজার ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের ফখরুদ্দিনের সময়। জামাত ইসলামী তাকে জি 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 নিয়ে গেছেন, জি জি মানে তাদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে। জি জি হায়ার করে নিয়ে গেছে। কথা তো বলতে হবে,
কথা বলার ক্যাপাসিটি থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ নলেজ অফ দি geopolitical situation. You must have knowledge about your country. You must have knowledge about the strategic, even defense-এর ও আপনার কিছু থাকতে হবে। কিন্তু আমরা তো একজন এক্সট্রাঅর্ডিনারি পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি আহ, অন্তর্বর্তী সরকারের সময়ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এই সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই দেশের তো দুর্ভাগ্য এটাই যে আপনারা বা আমরা ঠিক করতে পারলাম না যে কে দালাল আর কে ভালো লোক। আমরা দালালকে রেখেছি, দেখি আপনাকে আমেরিকা কতদূর নিতে পারে। ইউ সি আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার, চাইনা ইজ এন অ্যাসেন্ডিং পাওয়ার, রাশিয়া ইজ এন অ্যাসেন্ডিং, ওরা উপরে আছেই, ঠিক আছে, দে স্ট্রং মিলিটারিলি। আপনি একটা ডিসেন্ডিং পাওয়ারের সাথে যে পশ্চিমা যেন আমার সাথে অ্যাংরি না হয়, আপনি কি করবেন? আপনার কত ট্রেড আছে আমেরিকার সাথে? কত গার্মেন্টস এক্সপোর্ট করেন? 8-9 বিলিয়ন, 6 মিলিয়ন বোধ 6 বিলিয়ন, 6 বিলিয়ন 6 বিলিয়ন। আর আপনি ওদেরকে যে এগ্রিমেন্ট করেছেন, তারেক শুড নট হ্যাভ কেপ্ট হিম। এন্ড ওয়াই দিস গভর্নমেন্ট, তারেক গভর্নমেন্ট ইজ নট গিভিং নোটিস। আমি এই মুহূর্তে তারেক গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে চাই না বা করব না, যেহেতু 3-4 মাস 3 মাস হয়েছে। লেট আস সি। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, যে আজকে দিন কেমন হবে। সো দ্য মর্নিং আমাকে যেটা দেখাচ্ছে সেটা খুব আশাব্যঞ্জক না। আপনি জামাতে প্রতিনিধি দলের কথা বলছিলেন যে তারা হায়ার করে একজনকে নিয়েছে, বিএনপি কি করেছে? বিএনপিও কি বিএনপির কাছে তো বহিরাগত কাউকে নিয়ে গেছে? বিএনপির তো খলিল আছেই, বিএনপির কাছে তো খলিল আছে। বাট ইউ সি খলিল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হ্যাজ ফেইলড। কেন আমি আপনাকে বলি, তিনি অত্যন্ত মেধাবী কূটনীতিক হিসেবে পরিচিত। দেখেন আমার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল সে কোথাও তার প্লেস নাই, হি হ্যাজ বিন লস্ট টোটালি। আর আমরা যারা ফার্স্ট নন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, হি ইজ নট দেয়ার। আপনার কথা বলছি, আমরা তো পাস। আপনি জানেন না যে ম্যাট্রিকে এক পর্যায়ে 3rd ডিভিশন তুলে দেওয়া হয়েছিল, আর একটা ক্লাস হয়েছিল পাস, আমরা হলাম ওই ক্লাসের, বুঝছেন? সো কিন্তু আপনারাই এখন বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছেন। না, দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে দ্যাট আপনি কন্টিনিউয়াস এডুকেশন দরকার আপনার, যে আপনি যেন জ্ঞান আহরণ রাইট, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ নট যে, বাট মাই ফাউন্ডেশন ওয়াজ এই আমাদের বুড়িগঙ্গা রিভারের নদীর তীরে, ওইখানে হলো আমার ফাউন্ডেশন। তারপরে তো ইটস অল আ ম্যাটার অফ কন্টিনিউয়াস সরকার আন্ডারস্ট্যান্ডিং। 3 মাসের সরকার বলে I wish them luck এবং I hope they perform better. So far they have not performed. না, আমি যেটা বলছিলাম যে আপনি 3 মাসের সরকারের শুভকামনা করি। শুভকামনা করছেন, কিন্তু সরকার যে গঠিত হলো, সরকার মানে মন্ত্রিসভা সম্পর্কে আপনার অবজারভেশন কি, পর্যবেক্ষণ? আমার খুব পুয়ার মন্ত্রিসভা, নাম্বার 1। নাম্বার 2, পোর্টফোলিও ডিস্ট্রিবিউশনও ঠিক হয় নাই। সো উই আর ইন আ প্রবলেম, ঠিক আছে? এবং বিএনপি মহলে কথাবার্তা আছে যে এটা পরিবর্তন হবে, সংশোধন হতে পারে। আমি আজকেও শুনেছি যে 8-10টা মন্ত্রী নতুন নেওয়া হবে, 2টা অ্যাডভাইজার নতুন নেওয়া হবে। বাট আই ডোন্ট নো আপনার মধ্যে কি ক্যাপাসিটি আছে কিনা, আই হ্যাভ মাই ডাউটস উইদিন বিএনপি, ক্যাপাসিটি উইদিন বিএনপি আছে কিনা। এই জন্য আমি আগেও সাজেশন দিয়েছি, আপনার মাধ্যমেও দিয়ে যাই, এমেন্ড দি কনস্টিটিউশন। 10% যেটা আছে ওইটাকে 30% করেন, সো দ্যাট ইউ ক্যান গেট গুড পিপল টু জয়েন ইউ হু আর নট মেম্বার্স অফ পার্লামেন্ট। তারা নির্বাচন করেই তো আসতে পারে, আমরা তো অতীতে দেখেছি। আপনি ওদেরকে আনতে পারলে আনেন, আমার কি। আচ্ছা, যে নির্বাচনের কথা বলছিলাম, এই নির্বাচন তো সব রাজনৈতিক দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। আওয়ামী লীগ পায় নাই। এই যে রাজনৈতিক 4-5 কোটি লোক আওয়ামী লীগের, তার মানে আপনি মনে করেন একটা রাজনৈতিক সমস্যা থেকে গেল? সিরিয়াস সমস্যা, ভেরি সিরিয়াস। এইটা তো এই ইলেকশনের যে বডি ইলেকশন যেটা হয়েছে, এটার মধ্যে দিস ইজ আ ক্যান্সার।
দিস ইজ আ ক্যান্সার। আপনি 5 কোটি লোক 6 কোটি লোককে বাদ দিয়ে ইলেকশন করেছেন। ইটস আ ক্যান্সার ইন দি বডি পলিটিক্স অফ বাংলাদেশ। কিন্তু দল দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। ব্যক্তি হিসেবে তো যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। যেমন পাকিস্তানে করেছে। আ আ ইমরান খানের দলকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আ এবং ইমরান খানের তার অনুসারীদের অনেকে নির্বাচন করেছে এবং একক গরিষ্ঠ হয়েছে। ওকে, ওইখানে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। সেখানে ইলেকশন করেছে ইমরান খান, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে যখন এইসব প্রবলেম সৃষ্টি হলো, তখন বিকজ ওর ওর মার্কা ব্যাগটাও নিয়ে নেওয়া হয়েছিল, জি। তখন সে কিন্তু একটি ইসলামিক দলের মাধ্যমে ইলেকশন করেছে এবং সবাই জানে যে এটা ইমরান খানের ইলেকশন। ওইখানে যেটা হয়েছে, ফর্ম 47 যেটা ছিল ওইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ওর আগের ফর্ম, মানে অর্থাৎ ফর্ম 47 ছিল ওদের, যেটা রিটার্নিং অফিসার যেটা জমা দিচ্ছে, দিস ইজ দি রেজাল্ট। আর 46 না কত একটা ফর্ম আছে ওদের, যে ফর্মটা আপনার প্রত্যেক ইসে দিতে হয়, আমাদের এখানেও দিতে হয়, প্রত্যেক রিটার্নিং কর্মকর্তাকে। বুথের থেকে আসে যেটা, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, মানে প্রতিটি কেন্দ্র থেকে। কেন্দ্র থেকে। সো ওইটা ম্যানুপুলেট হয়েছে পাকিস্তানের, ঠিক আছে? আর আপনি জানেন যে ওইখানে ইমরান খানের সরকার বা ওর বিরুদ্ধে তো ডেভিড লু যে সাইফারটা ছিল ওইটা তো এখন প্রকাশ্য চলে এসেছে, হ্যাঁ। আর আমাদের এইখানেও জানেন ডেভিড লু কি করেছে। আমাদের এখানেও কি ডেভিড লু ইয়েস, ডেভিড লু ইজ দ্য মেইন পারসন এখানে। তাহলে আমরা তো দেখেছি যে এখানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন বিকজ ঘটেছে। ওইখানে তো নো কনফিডেন্স আনা ইজি ছিল। পাকিস্তানে তো আপনাকে বুঝতে হবে যে পাকিস্তানে আর্মি হ্যাজ আ ভেরি বিগ রোল ইন দি গভর্নেন্স অফ পাকিস্তান, ঠিক আছে? এইখানে তো আর্মির ওই ধরনের রোল নাই। সো এই কারণে আপনার যেদিন 24-এ যখন হয়েছে, তারও ৩-৪ বছর আগের থেকে এই পরিকল্পনা চলছিল এবং পুরা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এটা খুব জোরালোভাবে চলছিল। এবং ইউ মাস্ট হ্যাভ নোটিস যে ডেভিড লু এখানে প্রায় এসেছে, প্রায়। ডোনাল্ড লু। ডোনাল্ড লু রেগুলারলি এসেছে এইখানে কনস্পিরেসি করার জন্য। আপনি না, জানেন তারা তো ইউএসএ সরকারি কর্মকর্তাদের, সরকারের মন্ত্রীদের সাথেও কথা সবার বলেছে, সাথে বৈঠক বাসায় গিয়ে করেছে। কথা বলছে, বাসায় ডিনার করেছে, সালমান রহমানের বাসায় একবার না 2বার ডিনার করেছে অন 2 অফ হিজ ভিজিট। তার মানে আওয়ামী লীগ নেতাদের বোকা বানিয়েছে। অফকোর্স, ওদের ইন্টেলিজেন্সের উপরে আমার একটু ডাউট আছে। একটা পলিটিক্যাল পার্টি শুড হ্যাভ দেয়ার ওন ইন্টেলিজেন্স ইউনিট অলসো, যারা ওদেরকে খবর দেবে। দে ফিল টোটালি। মানে তাদের অতি আত্মবিশ্বাসের কারণে এটা হয়েছে হয়তো। আপনি কি মনে না, করেন? শেখ হাসিনা তো জানতো যে আমাকে ফেলে দেবে, বিকজ শেখ হাসিনা, তাহলে এখন পিছিয়ে যেতে হয়। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানে, আপনি জানেন যে সে রাওয়ালপিন্ডিতে দাঁড়িয়ে বলেছিল যে আমি হয়তো এরা বাঁচতে দেবে না। দ্য হোয়াইট এলিফেন্ট, হি ইউজ দ্য ওয়ার্ডস হোয়াইট এলিফেন্ট, যেটা আমেরিকার জন্য ছিল। এইখানেও শেখ হাসিনা জানতো যে আমার বিরুদ্ধে তারা লাইগা আছে, তারা যা যা চাচ্ছে শেখ হাসিনার জন্য সেটা দেওয়া সম্ভব ছিল না কেন? বিকজ অফ দ্য জিওগ্রাফিক্যাল সিচুয়েশন অফ বাংলাদেশ। একদিকে চায়না বসে আছে। এই কারণেই কি আপনি তাকে ফ্যাসিস্ট বলছেন না এখন? ওর চেয়ে বড় ফ্যাসিস্ট তো ইউনূসকে দেখলাম আমরা। না, আপনি যে অর্থে ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে, যে সে তো দেশপ্রেমিক হিসাবে তার দেশের স্বার্থ শেখ রক্ষা করেছে। হাসিনাকে তো আমি বলছি দ্যাট শেখ হাসিনা বেসিক্যালি ওয়াজ এ ন্যাশনালিস্ট। শেখ হাসিনা খুব বড় ধরনের ন্যাশনালিস্ট, এইটা আমি আজকেও বলছি, আরো জায়গায় কিন্তু বলেছি। রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি আছে। দিস ডিপেন্ডস অন সো মেনি থিংস। এইটা আমি বলবো না। তার শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট লেডি, অনেক কাজও করেছে। লেট আস সি এই ইলেক্টেড গভর্নমেন্টটা কি কাজ করে, এদের কত ক্যাপাসিটি আছে, উই উইল সি। না, আপনি যেটা বলছেন যে এই নির্বাচনে ৩-৪ কোটি বা ৪-৫ কোটি মানুষের অনুপস্থিত ছিল। তো এই রাজনৈতিক সমস্যার
শান্তিপূর্ণ সমাধান কিভাবে কি হতে পারে? শান্তিপূর্ণ সমাধান হচ্ছে যে শেখ হাসিনার যে ট্রায়ালটা হয়েছে এইটা রিট্রায়াল হওয়া দরকার। শেখ হাসিনা শুড বি অ্যালাউড টু কাম টু দ্য কান্ট্রি অ্যান্ড ডিফেন্ড হারসেলফ। কিন্তু আর যদি বিএনপি সরকারের পক্ষ থেকে তো তাকে ফেরত আনার ফেরত জন্য আনা চিঠিও দিয়েছে। কেন, আপনি আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন সো দ্যাট সে ফেরত আসতে পারবে। আপনি যদি সেটা না করেন দেন আই এম এফ্রেড সিচুয়েশন খুব খারাপ হতে পারে, না, আমরা চাই না, সংঘর্ষ হতে পারে। আমরা চাই না যে এরকম সেই আবার উত্তপ্ত পরিস্থিতি হোক, আবার ভাঙচুর আন্দোলন সংগ্রাম হোক। আপনার চাইলে আর আমার চাইলে কিছু হবে না। ইউ সি আমরা দেয়ার আর বিগার পাওয়ার্স যারা ডিসাইড করবে। কিন্তু বাংলাদেশের জনগণের উইল বা তার জনগণের ইচ্ছা শক্তি কিসের জনগণের বিল? আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে যে পাঠিয়ে দেওয়া হলো এইটা কি অভ্যুত্থানের জন্য, না এটা আর্মির জন্য? and even the Indian army chief was involved in this because of the Americans. কি বলেন? যদি যদি আর্মি ইচ্ছা করতো, আরে আর্মি তো তামাশা করেছে, এখানে বন্দুক ঝুলিয়ে হাতে লাঠি নিয়ে তারা ইয়ে করছে, তারপরে বক্তার খুলে দিল। তারা তো একটা ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতি এড়ানোর জন্য এটা করেছে। কি পরিস্থিতি এড়ানোর জন্য? আপনার পুলিশকে মেরে ফেলেছে, ইউনিফর্ম পুলিশ। আপনি ওইটার কোনো হিসাবই নেন নাই। না, তখন হস্তক্ষেপ না করলে হয়তো আরো মানুষ মারা যেত। হস্তক্ষেপ আজকে কি অবস্থা? আজকে অবস্থা এরকম, আপনি আর্মিকে নামান, যদি আরো উত্তপ্ত হয় আর্মিকে কেউ মানবেই না, কেউ মানবেই না। ইউ হ্যাভ রিডিউসড আর্মি টু দি স্ট্যাটাস অফ আ পুলিশ। না, বেসামরিক প্রশাসনে তো আর্মি হস্তক্ষেপ করাই উচিত না, কখনোই আসা উচিত না। কিন্তু আমরা দেখলাম যে ইউনূস সাহেবের 18 মাস জুড়েই সামরিক বাহিনী এখনো তো আছে, মাঠে ছিল, এখনো আছে। এখন হয়তো কম আছে, প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে, কম আছে। না, প্রত্যাহার হয়েছে হয়েছে। কিন্তু কম আছে, বাট আছে, এখনো আছে। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আইনজীবী, সুপ্রিম কোর্টের কিছুদিন আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হলো, আরো বেশ কয়েকটা জায়গায় আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। কোথাও দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, আবার কোথাও দেখলাম যে 12,000 ভোটারের মধ্যে 4,000 ভোটার উপস্থিতি। এই বিষয়টি কিভাবে? দেখেন, এই দোসর সিস্টেমটা আসার আগ পর্যন্ত বার অ্যাসোসিয়েশন গুলিতে হয়েছে, বাইরে হয়েছে, ঠিক আছে। মোস্ট অফ দি বারে যেখানে বোথ সাইডস হ্যাভ কন্টেস্টেড, আওয়ামী লীগ জিতে গেছে। যেহেতু তারা জিতে গেছে এই জন্য দে ডিসাইডেড, দ্য পার্টি ডিসাইডেড, যে চিটাগং, ঢাকা, সুপ্রিম কোর্ট আমাদেরকে রাখতে হবে। সো যারা নমিনেশন পেপার সাবমিট করেছিল ওদেরকে ফেরত দিয়ে দিয়েছে, টাকাও ফেরত দিয়ে দিয়েছে। সো তারা একতরফা নির্বাচন করেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেখ হাসিনাস জেনারেল ইলেকশন একতরফা আর এটা তো হাইয়েস্ট কোয়ার্টার থেকে করানো হয়। গণতন্ত্রের জন্যই তো নির্বাচন, এই গণ অভ্যুত্থান হলো। হোয়াট ইজ গণতন্ত্র? গণতন্ত্র ইজ নট জনগণের ইচ্ছের বহিঃপ্রকাশ নো ঘটবে। নো নো নো। কোথায়? আপনি ঢাকার বাইরে কত 18 কোটি লোক কি রাস্তায় ছিল? ইভেন এরশাদ সাহেবের সময় কত লোক ছিল এই ঢাকা ছাড়া? ইউ সি দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু ইজ আর্মি, যার দায়িত্ব সরকারকে প্রোটেকশন দেওয়া, তারা ব্যর্থ হয়েছে। দে ওয়্যার ইনভলভড ইন দিস আমেরিকান কনস্পিরেসি। না, তারা তো জনগণের নিরাপত্তা দেওয়ার কাজটাও তাদের দায়িত্ব, দেওয়াও তাদের দায়িত্ব। হ্যাঁ, কারণ ঠিক আছে। তাদেরকে আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাবেন, সরকার ক্ষমতাবানরা, ক্ষমতাশীলরা, সেটা তো আর্মি মানতে পারে না। 90-ও মানেনি, এবারেও মানেনি। আর্মির একটা বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে প্রোটেক্ট করা from internal and external source aggressions. So here there was a conspiracy of the Americans. So basically this was an aggression against the state. আপনি শুধু গভর্নমেন্ট ধরছেন কেন? রাষ্ট্র আর সরকার তো এক নয়। না, গভর্নমেন্টকে ছেড়ে দেন, আপনি স্টেটের বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে ইউনূসকে আনার জন্য।
ইউনুস ইজ এন আমেরিকান এজেন্ট, ওকে আনার জন্য এইসব করা হয়েছে ধান্দাবাজি। না, আপনি ইউনূসকে আমেরিকার এজেন্ট বলছেন, আরেকজনে আরেকজনকে এজেন্ট বলবে, বা আপনাকে অমুক দেশের এজেন্ট বলবে, সেটা বা আমাকে অমুক দেশের এজেন্ট বলবে, সেটা তো সমাধান না। বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশেরই এজেন্ট হবে। তা তো না, কেন না? অনেকে ইন্ডিয়ার এজেন্ট, অনেকেই আমেরিকার এজেন্ট, বিভিন্ন দেশের এজেন্ট আছে, চাইনিজ আছে, কেউ আমরা কি মার্কসিস্ট আছে, কেউ আমরা কি এজেন্ট লেনিনিস্ট আছে। আমরা কি এজেন্টই খুঁজবো? দেশপ্রেমিক খুঁজবো না? দেশপ্রেম তো নাই, তাহলে দেশ থাকবে কেন? দেশপ্রেম তো উড়ে গেছে দে ওই দেশপ্রেম না থাকলে 1970 দেশ এর পরে। দেশ কিভাবে উঠবে? দেশ কিভাবে আ মানে টিকে থাকবে? দেশ তো টিকে ছিল, অনেক ডেভেলপমেন্ট হয়েছে তো। আপনার কাছে এখনো ইনফ্রাস্ট্রাকচার যত হওয়া দরকার সেটা নাই তো। ফরেন ইনভেস্টমেন্ট আনতে হলে, লোকাল ইনভেস্টমেন্ট বাড়াতে হলে আপনার অনেক ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে হবে। বিদ্যুৎ এখন মানুষ পায় না গ্রামে, 2 দিন পায় না, 3 দিন পায় না। এখন মানুষ বলে হ্যাঁ বিদ্যুৎ এসেছিল, চলে গেছে, এইটা নিয়ে কথা বলে না। এই এইটা কেন হলো? শেখ হাসিনার সময় তো বিদ্যুৎ ছিল। না, যাই হোক, একটা বৈশ্বিক সংকট, মানে ইরান যুদ্ধ, সেটাও একটা কারণ। নো, নট এট অল। আপনি এই লাইন কেন করালেন পেট্রোল পাম্পস গুলিতে? মানুষকে কষ্ট কেন দিলেন? বিকজ অফ ওয়ান স্টেটমেন্ট মেড বাই ইউর মিনিস্টার টুকু, ওর ওর ইসের জন্য। আপনার তো পেট্রোল আর ডিজেলে, পেট্রোল আর অকটেনের তো কোনো প্রবলেম নাই। আপনার হওয়ার কথা নয়। হ্যাঁ, হওয়ার কথা নয়। হওয়ার কথা না, বিকজ আপনি তো, আপনার কাছে আছে। আপনার প্রবলেম হলো ডিজেল, আপনার প্রবলেম জেট ফুয়েল, দিজ আর ইউর প্রবলেমস, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি ফার্টিলাইজারের প্রবলেম হয়ে গেছে বিকজ অফ দিস যুদ্ধ। শেখ হাসিনাও বলেছে যে ইউক্রেনের যুদ্ধের জন্য আমাদের প্রাইসেস চলে গেছে, বাট শেখ হাসিনার সময় তো কেউ না খেয়ে মরে নাই, কেউ না খেয়ে মরে নাই। এখনো কেউ না খেয়ে মরছে না। আমরা আশা করি আমি যে আ এই সরকার ভালোভাবে দেশ পরিচালনা করবে, খাদ্য উৎপাদন বাড়াবে, শিল্পায়ন হবে এবং মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আমি তো হবে। তা চাই, আমি এই দেশের নাগরিক না, আমি তো তা চাই। কিন্তু আপনার পভার্টি লেভেল বেড়ে গেল কেন ইউনূস এর সরকার আসার পর থেকে? কেন বাড়লো? সেটা একটা হচ্ছে যে করোনার পর একটা অভিঘাত হয়েছে, যেটা করোনায় আ করোনায় না করোনা করোনা শেখ হাসিনা চালায়নি না, দেশ। করোনার পর যে এর প্রতিক্রিয়া, প্রভাব পড়তে ২-৩ বছর সময় ইমরান লেগেছে। খান চালায়নি পাকিস্তানে, একদিনের জন্য বন্ধ করে না ইমরান খান, চলেছে তো দেশ। আমরাও তো ইয়ে করেছি, আমরা তো বন্ধ করেছি, তারপরে তো দেশ চলেছে। দেখেন, এই ব্লেম গেম করে কোনো লাভ হবে না, দেশ প্রেমিক হতে এখন কি হবে। আপনার আপনার প্রত্যাশা কি সেটা বলুন বাংলাদেশ নিয়ে? একজন আমার রাজনীতিক প্রত্যাশা হিসেবে, হচ্ছে, একজন আইনজীবী হিসেবে। আমার প্রত্যাশা হচ্ছে যে দেশে যেন রুল অফ ল কায়েম হয়, দেশে যেন মানুষ ইনসাফ পায়। আমি এই মুহূর্তে দেখছি না। দেখেন, আপনি একটা সচিবালয় হচ্ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয়। সুপ্রিম কোর্ট সচিবালয়, আপনি কেন বাধা দিলেন? আপনিও জানেন, আমিও জানি যে সচিবালয় উইল নট মেক দিস জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয় লোক যে এই চেয়ারের উপরে বসা আছে, সে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হয়, সে যদি মনে করে দ্যাট আই এম হিয়ার এট আ হায়ার প্লেস, এইটা প্রধানমন্ত্রী বা সবার উপরে আমি আছি, আমি ইনসাফ করব, যখন ইচ্ছা যাকে ইচ্ছা ডাকতে পারে। এই দেশে কি আগে ইনসাফ হয় নাই? ইনসাফ হয়েছিল। পিপল, বেইনসাফও হয়েছে। হ্যাঁ, শুধু ইনসাফ না না, হয়নি, বেইনসাফ বেইনসাফও তো ঠিক হয়েছে। আছে। আমি যেটা বলছি সেটা হলো যে আজকে আমাদের এত চিফ জাস্টিসেস হয়েছে, জনগণ কয়টা চিফ জাস্টিসকে মনে করে যে হ্যাঁ এইটা বাপের বেটা ছিল? এক মুর্শিদ সাহেব ছিলেন, জাস্টিস না, মুর্শিদ। স্বাধীনতার পরেও কেউ ছিলেন। নাম বলেন একটার। বিচারপতি হাবিবুর রহমান, হাবিবুর রহমান শেলি, হাবিবুর রহমান শেলী, বিচারপতি হি ওয়াজ এ গুড জাস্টিস, শাহাবুদ্দিন আহমদ। হি ওয়াজ এ গুড জাস্টিস। বাট এদের নাম কি এত হয়েছে যেটা জাস্টিস মুর্শিদের হয়েছে? না, তা বিকজ হয়নি। বিকজ সে সরকারের সাথে, আইয়ুব খানের সরকারের সাথে টক্কর নিয়েছে। এই জাজ মাস্ট থিঙ্ক দ্যাট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ চেয়ার ছেড়ে চলে যাবা, রিজাইন এন্ড গো। মহসিন রশিদ, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরাও চাই এই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, নিজের অবস্থান সুদৃঢ় রাখবে এবং সরকারের যে কোনো অন্যায়কে তারা মেনে নেবে না,
অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, যেমনটি নিয়েছিলেন জাস্টিস এস এ মুর্শেদ। আমরা এরকম বিচারপতি চাই, এরকম বিচারালয় চাই, এবং এরকম বাংলাদেশ চাই যে যে বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা করবে। আপনাকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।